নমস্কার। দ্য রিয়েল অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমি সুমন্ত জি চৌধুরী আপনাদের সবাইকে প্রণাম জানাই। আজ আমি যে জাতকের জীবনছক সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে আলোচনা করার জন্য এই চ্যানেলে উপস্থিত, তার নাম দেবাশিস মজুমদার। এই দেবাশিস মজুমদারের বর্তমান এবং তার ভবিষ্যৎ জীবন নিয়ে আজ আমি বিশ্লেষণ করব, আলোচনা করব, প্রেডিকশান করব। পুরোটাই কিন্তু বিজ্ঞানসম্মত জ্যোতিষ মতে। এই আলোচনাটি শুরু করার আগে একটা ছোট্ট বিজ্ঞপ্তি। 8100004603 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশান করাতে চান তাহলে সর্বপ্রথম কিন্তু আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই কিন্তু আমার ফিসটি ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশান করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100004603 নাম্বারে পাঠিয়ে দেবেন। আমি কিন্তু কেবলমাত্র অনলাইনেই প্রেডিকশান করি। আলোচনাটি শুরু করব আমি এই জাতকটির জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশনের ছক দিয়ে। একজন জাতক যখন জন্মায় তখন সেই জন্মের সময়ের যে প্ল্যানেটরি অবস্থান থাকে, নাক্ষত্রিক অবস্থান থাকে, তার মধ্যে দিয়েই ক্রিয়েট করা হয়, সৃষ্টি করা হয় যে ছক, তাকে কিন্তু জন্মছক বলা হয়। যে সদ্যজাত শিশুটি জন্মালো সে কিন্তু আস্তে আস্তে তার পরিবর্তন হতে শুরু করছে। তার 5 বছর বয়স হচ্ছে, 10 বছর বয়স হচ্ছে, 15 বছর বয়স হচ্ছে, 20 বছর বয়স হচ্ছে, 30 বছর বয়স হচ্ছে, 40 বছর বয়স হচ্ছে। এই যে তার পরিবর্তন হচ্ছে, তার পরিবর্তনের সাথে সাথে তার জন্মের সময়ের কিন্তু যে গ্রহের অবস্থান, নক্ষত্রের অবস্থান, সেইগুলোও কিন্তু আপডেট হতে হতে আবর্তিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে তার গ্রহের অবস্থান কি, গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে যদি জানতে হয় তাহলে যে ছকটি ক্যালকুলেশন করতে হবে তার নামই কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশনের ছক। মনে রাখা দরকার যে আমি যখন জন্মালাম তখন গ্রহের যা অবস্থান ছিল, নক্ষত্রের যা অবস্থান ছিল, তার দ্বারা যে আমার জন্মছক তৈরি করা হয়েছে, সেই জন্মছক দেখে কিন্তু আজকের দিনের প্রবলেম বা ভবিষ্যতের প্রবলেম বা যদি প্রেডিকশান করতে হয় পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, সেটা কখনোই কিন্তু আমার জন্মের সময়কার যে ছক তার দ্বারা প্রেডিকশান করলে নিখুঁত প্রেডিকশান হবে না। ওই 30% 40% বড়জোর অ্যাকুরেট হতে পারে, কিন্তু 100% অ্যাকুরেট হবে না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে তার গ্রহের অবস্থান, নক্ষত্রের অবস্থান অর্থাৎ গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে একদম আজকের দিনে দাঁড়িয়ে তার গ্রহের অবস্থান, নক্ষত্রের অবস্থানের দ্বারাই কিন্তু ক্যালকুলেশন করতে হবে, প্রেডিকশান করতে হবে। অর্থাৎ স্পট ইমপ্লিমেন্টেশনের ছকটা এই কারণের জন্যই প্রয়োজন, বর্তমান আজকের দিনে দাঁড়িয়ে আমার সমস্যা কি, আমার কোন জায়গাটা পাওয়ারফুল জায়গা, আমার সামনের জীবনটা কী ধরনের হতে চলেছে, এইগুলো যদি জানতে হয় তাহলে স্পট ইমপ্লিমেন্টেশনের ছককে কিন্তু ক্যালকুলেট করতে হবে। কোনোভাবেই আমার জন্মছককে ক্যালকুলেশন করলে চলবে না, এটা কিন্তু মাথায় রাখা প্রয়োজন। জন্মছক অনুযায়ী যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই জাতকটির কিন্তু তুলা রাশি এবং মীন লগ্ন। লগ্নে অর্থাৎ মীনের ঘরে শুক্র বসে আছে, 2 নম্বর ঘর মেষের ঘরে কিন্তু ইউরেনাস নেপচুন বসে আছে, 3 নম্বর ঘর বৃষর ঘরে, 4 নম্বর ঘর মিথুনের ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘর কর্কটের ঘরে রাহু, 6 নম্বর ঘর সিংহের ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘর কন্যার ঘরে কোনো গ্রহ নেই, 8 নম্বর ঘর তুলার ঘরে চন্দ্র, 9 নম্বর ঘর বৃশ্চিকের ঘরে বুধ, 10 নম্বর ঘর ধনুর ঘরে মঙ্গল এবং বৃহস্পতি, 11 নম্বর ঘর মকরের ঘরে রবি, শনি, কেতু, 12 নম্বর ঘর কুম্ভের ঘরে কিন্তু প্লুটো। যখন এই জাতকটি দেবাশিসবাবু যখন জন্মেছিলেন তখন প্ল্যানেটরি অবস্থান এরকম ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে তার প্ল্যানেটরি অবস্থানটা কীরকম বারবার আমি বলেছি। স্পট ইমপ্লিমেন্টেশনের ছকে কিন্তু কোনোভাবেই লগ্নের পরিবর্তন হয় না, রাশির পরিবর্তন হয়ে যায়, চন্দ্রের পরিবর্তন হয়ে যায়। তাহলে মীন লগ্নই রয়েছে, 1 নম্বর ঘর মীন লগ্নে কিন্তু কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘর মেষ রাশিতে কিন্তু কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘর বৃষ রাশিতে রাহু এবং শুক্র, 4 নম্বর ঘর মিথুন রাশিতে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘর কর্কটের ঘরে কিন্তু মঙ্গল,
6 নম্বর ঘর সিংহের ঘরে কিন্তু সূর্য, 7 নম্বর ঘর কন্যার ঘরে বুধ, 8 নম্বর ঘর তুলার ঘরে বৃহস্পতি এবং চন্দ্র, 9 নম্বর ঘর বৃশ্চিকের ঘরে প্লুটো এবং কেতু, 10 নম্বর ঘর ধনুর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘর মকরের ঘরে শনি, 12 নম্বর ঘর কুম্ভের ঘরে কিন্তু ইউরেনাস এবং নেপচুন। সূর্য 0 ডিগ্রিতে মৃগশিরা নক্ষত্রের আন্ডারে, চন্দ্র 5 ডিগ্রিতে হস্তা নক্ষত্রের আন্ডারে, মঙ্গল 17 ডিগ্রিতে রেবতী নক্ষত্রের আন্ডারে, বুধ 21 ডিগ্রিতে স্বাতী নক্ষত্রের আন্ডারে, বৃহস্পতি 24 ডিগ্রিতে আদ্রা নক্ষত্রের আন্ডারে, শুক্র 13 ডিগ্রিতে অনুরাধা নক্ষত্রের আন্ডারে, শনি 19 ডিগ্রিতে পুষ্যা নক্ষত্রের আন্ডারে, রাহু 7 ডিগ্রিতে বিশাখা নক্ষত্রের আন্ডারে, কেতু 7 ডিগ্রিতে পুনর্বসু নক্ষত্রের আন্ডারে। শনি কিন্তু 8:9, 6:5, 4 নম্বর, 6 নম্বর, 1 নম্বর এবং 10 নম্বর ঘরকে হিট করেছে, এবং সেখান থেকে যদি লক্ষ্য করা যায় তাহলে ইউরেনাসকে, বৃহস্পতিকে, ভাবগত বৃহস্পতিকে, ফিজিক্যালি শুক্রকে এবং ভাবগত বুধকে কিন্তু প্রচণ্ড ইনফ্লুয়েন্স করেছে। আবার যদি চন্দ্র এবং শনির যে একত্রীকরণ লক্ষ্য করা যায় তাহলে 10:6, 5:1, 7:9:3% মধ্যে রাহু এবং মঙ্গলকে এক্ষেত্রে কিন্তু ভাইব্রেট করে দিয়েছে। সুতরাং এই ছকের মধ্যে দিয়ে সবচেয়ে শক্তিশালী যে হরমোনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে ICSH, অর্থাৎ ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। আমাদের জীবনে হরমোনের প্রভাব যে ভয়ঙ্কর একটা কার্যকারণের ভূমিকা পালন করে সেটা আমি কিন্তু বারংবার ধরে বলেছি। মনে রাখা দরকার যে দেখা যাচ্ছে 25 থেকে 32 বছরের এই বয়সের মধ্যে বা 20 থেকে 35 বছরের মধ্যে এই বয়সের একদল যুবক দেশের জন্য হাসতে হাসতে নিজেদের প্রাণ দিয়ে নিজেরা শহীদ হয়ে যাচ্ছে, তাদের জন্যে গর্বে কিন্তু আমাদের বুক ফুলে উঠছে। ঠিক অপোজিটভাবে একই বয়সের সমবয়সী সেই এক প্রকারের ছেলেরা কিন্তু শুকনো নেশা করছে, মদ খাচ্ছে, কোনো মেয়ে গেলে টোন টিটকিরি করছে, ধর্ষণ করছে, শ্লীলতাহানি করছে। তাহলে কেন করছে? গ্রহের অবস্থান দ্বারা এই দুজনের মধ্যে এতটা আকাশ পাতাল পার্থক্য হতে পারে কি? বা আমরা যদি বলি নিয়তি, এইটা মানে কি বলবো, মানে আগে থেকেই কিন্তু ঠিক করা রয়েছে, একে টলাবার ক্ষমতা নেই। আমরা যাকে ভাগ্য বলি, যাকে বিধান বলি, বিধের বিধার বলি, তাই যদি হয় তাহলে একই বয়সের একটা জাতক যে দেশের জন্য হাসতে হাসতে প্রাণ দিচ্ছে, আরেকজন জাতক একটা স্কুল ফেরত বা কলেজ ফেরত একটা অসহায় মেয়েকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করছে, এটা কেবলমাত্র ভাগ্যের জন্য বা গ্রহের অবস্থানের জন্য হতে পারে না। আমাদের শরীরের মধ্যে হরমোনের যে প্রভাব, সেই হরমোনের কুপ্রভাব সুপ্রভাব, সেই হরমোনের ইমপ্লিমেন্টেশন দ্বারা কিন্তু আমরা পরিচালিত হচ্ছি। আমি এমন অনেক সন্ন্যাসীকে দেখেছি, আমি আগেও বোধহয় বহুবার বলেছি, যে যারা সারা জীবন ধরে কিন্তু সাত্ত্বিকভাবে নিজেদের জীবনটাকে অতিবাহিত করলেন, কিন্তু জীবনের শেষ প্রান্তে গিয়ে একটা সাধারণ মেয়ের প্রতি এতটাই কামনায় তাড়িত হয়ে গেলেন যে সারা জীবনেই রূপার্জিত যে জ্ঞান, যে বুদ্ধি, যে ধৈর্য, যে সম্মান, যে অধ্যাবসায় 1 মিনিটের মধ্যে তার স্খলন ঘটে গেল। এটা কি ভবিতব্যের ফল, পূর্ব নির্ধারিত সত্য? তা নয়, এটা পুরোটাই কিন্তু হয় আমাদের হরমোনের ইনফ্লুয়েন্সের জন্য। তাই জন্য সবসময় মাথায় রাখা প্রয়োজন যে হরমোনের ইনফ্লুয়েন্সড দ্বারা কিন্তু প্রকৃতির মধ্যে আমাদের চালিত হওয়া ধারণা বা আমাদের যে ধৈর্য বা আমাদের যে ধারণ ক্ষমতা, এই সব কিছুই কিন্তু আবর্তিত হচ্ছে, এবং তার ফলেই কিন্তু গ্রহগত যে অবস্থান, সেই অবস্থান কিন্তু তার যথাযথ ফল দিচ্ছে। সুতরাং হরমোনের যে একটা সলিড একটা প্রভাব রয়েছে, তীক্ষ্ণ প্রভাব রয়েছে, ধারালো প্রভাব রয়েছে এবং অত্যন্ত ডেপথফুল একটা প্রভাব রয়েছে, এটা কিন্তু প্রতি মুহূর্তে হরমোনের যে প্রভাব, তার দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি, তার দ্বারা আমরা বর্ধিত হচ্ছি, তার দ্বারা আমরা বর্ধিষ্ণু হচ্ছি, তার দ্বারা আমরা আমাদের জীবনের মধ্যে আমাদের যে জ্ঞান, আমাদের যে প্রজ্ঞা, আমাদের যে ব্যবহারিক প্রয়োগ, সেটা পরিচালিত হচ্ছে। এটাকে অবশ্যই মনে রাখা প্রয়োজন। তাই জন্য হরমোনের প্রভাবকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির কাজই হচ্ছে হরমোনকে সর্বপ্রথম কিন্তু আইডেন্টিফাই করা, তা না হলে কিন্তু রিয়েল তার বৈশিষ্ট্য, তার কার্যকারী ভূমিকাটাই কিন্তু সঠিক মতন বলা যাবে না, অ্যালুপ হয়ে যাবে।
আমি যদি সূর্যকে দেখি, সূর্য কিন্তু 11:9 বা 5:6 বা 8:3:11% মধ্যে 1 নম্বর, 8 নম্বর, 10 নম্বর এবং 6 নম্বর ঘরকে ভাইব্রেট করছে। মঙ্গল দ্বারা শুক্র এবং ইউরেনাস, শনি এবং প্লুটোর কিন্তু সম্পর্ক ক্রিয়েট হচ্ছে। শনি কিন্তু 6,9,9,5,3,2 করে শুক্র এবং রাহুর মধ্যেও কিন্তু সূর্যের ইনফ্লুয়েন্সকে কিন্তু ইনক্লুড করছে। সুতরাং এই ছকের মধ্যে আরেকটি হরমোনের প্রভাবও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে, তা হচ্ছে CRH অর্থাৎ কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এবার যদি আমি রাহু এবং ভাবগত বৃহস্পতি এবং সবচেয়ে বড় কথা কেতু এবং প্লুটোর ইনফ্লুয়েন্স লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 8:10 বা 12:2 বা 5:10:2% মধ্যেও কিন্তু রাহু এককভাবে মঙ্গলের সাথে ভাইব্রেট হচ্ছে। সূর্য কিন্তু আবার 12:10 করে 9 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 5 নম্বর ঘর এবং 1 নম্বর ঘরকেও ভাইব্রেট করছে। সুতরাং ডেফিনিটভাবে বলা যায় যে এই ছক দেখে আরেকটি যে হরমোনের প্রভাব লক্ষ্য করা যায় তা হচ্ছে LTH, লিউটিওট্রপিক হরমোন। লিউটিওট্রপিক হরমোনের প্রভাবও কিন্তু এক্ষেত্রে মারাত্মক রকমের লক্ষ্য করা যায়। তাহলে এই সঞ্জয় বাবুর ছকের মধ্যে, এই দেবাশিস বাবুর ছকের মধ্যে কিন্তু আমরা 3টি হরমোনের প্রভাব মারাত্মক লক্ষ্য করতে পারছি। প্রথমটি হচ্ছে ICSH অর্থাৎ ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, দ্বিতীয়টা হচ্ছে CRH কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, তৃতীয়টা হচ্ছে LTH লিউটিওট্রপিক হরমোন। এটা কিন্তু ডেফিনিটভাবে বলা যায়। এইবার যদি আমি খুব ভালো মতন রাহুকে দেখি, রাহু 9,6,3,5,9,3 করেও কিন্তু সূর্যকে এবং ভাবগত বৃহস্পতির দ্বারা 2 নম্বর ঘরের ভাবগত মঙ্গলকে এবং 8 নম্বর ঘরে ফিজিক্যালি বৃহস্পতিকে কিন্তু ইনফ্লুয়েন্সড করেছে। সুতরাং এই যে জাতকটি কিন্তু লম্বা হবে, রোগা হবে এবং এ কিন্তু পড়াশোনা করতে ভীষণ পছন্দ করবে। মানে কিছু না কিছু পড়াশোনা সারাক্ষণ ধরে করে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাবে। আমি যদি শনিকে লক্ষ্য করি, শনি কিন্তু 1,6,9,3 করে 3 নম্বর, 7 নম্বর, 1 নম্বর এবং 12 নম্বর ঘরকে হিট করছে এবং মঙ্গল এবং বুধের মধ্যে কিন্তু 7:3 বা 9:3:2:1% মধ্যে 12 নম্বর, 5 নম্বর, 3 নম্বর ঘর ভাইব্রেট হচ্ছে। সুতরাং ডেফিনিটভাবে বলা যায় এই জাতকটির কিন্তু দাঁড়ি আছে, গোঁফ আছে এবং এ ধর্মস্থানে যেতে কিন্তু ভীষণ পছন্দ করে। এবার যদি আমি শুক্র এবং রাহুর যে একত্রীকরণ আছে তার দ্বারা 7:9% মধ্যে কেতুকে লক্ষ্য করি, কেতু কিন্তু 5:6 করে মঙ্গল এবং শনির যে একত্রীকরণ, সেই একত্রীকরণের দ্বারা শুক্রকে নেগেটিভ করে দিচ্ছে এবং ইউরেনাস এবং বুধের দ্বারা কিন্তু চালিত হচ্ছে। সুতরাং এই জাতকটির পিঠে কিন্তু একটা কালো দাগ আছে, লম্বা করে কালো দাগ আছে। একদম ডেফিনিটভাবে বলা যায় কেটে যাওয়ার দাগ হতে পারে, আঘাতের দাগ হতে পারে, সেই দাগটা কিন্তু ভালো মতন বোঝা যায়, কাটা দাগ আছে। এবং এর বাঁ জাঙে এবং নিতম্বের বাঁ সাইডে 1-এর অধিক তিল আছে, এটাও কিন্তু ডেফিনিটভাবে বলা যায় লাল তিল। হ্যাঁ, এ কিন্তু সাধারণতভাবে আমরা যদি চন্দ্র, শনি এবং কেতুর যে রিফ্লেকশন লক্ষ্য করি তাহলে কিন্তু 1:7 বা 9:6 বা 5:3:10% মধ্যেও 4 নম্বর, 6 নম্বর এবং 11 নম্বর ঘরকে লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং কেতু কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের দ্বারা শনি আর শুক্রের দ্বারা বুধ এবং সূর্যের দ্বারা কিন্তু 6,9,9,5,3,1 করেও কিন্তু 1 নম্বর, 7 নম্বর, 9 নম্বর এবং 4 নম্বর ঘরকে হিট করছে। তাহলে ডেফিনিটভাবে কিন্তু এক্ষেত্রে বোঝা যাচ্ছে এ কিন্তু বাথরুমে ঢুকলে 30 মিনিটের আগে বেরোয় না, আর এ কিন্তু খুব কম ঘুমোয়। ভালো করে যদি লক্ষ্য করা যায় এ বড়জোর 3-4 ঘন্টা তাও নয়, হয়তো খুব ভীষণ রকমের কম ঘুমোয়। কিন্তু কম ঘুমোয় বলে যে সারাক্ষণ ড্রাউজিনেস তা কিন্তু নয়। চনমনে ছটফটে পড়াশোনা করতে পছন্দ করে, নিজের কাজ নিজে করতে পছন্দ করে, ঘুমটা কিন্তু এর ভীষণ রকমের কম। আর বাড়িতে কিন্তু এ সবসময় পায়জামা, পাঞ্জাবি বা ট্রাকস্যুট শার্ট বা টি শার্ট এইগুলো পরে থাকে, ওই খালি গায়ে হাফ প্যান্ট পরে বসে রয়েছে তা কিন্তু কখনো নয়। আর এ কিন্তু খায় যখন খুব ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে মজিয়ে খায়। খাওয়ার সময় কিন্তু কারোর সাথে কথাও বলে না, খাওয়ার সময় টিভি দেখতে পছন্দ করে না, খাওয়ার সময় বই পড়তেও পছন্দ করে না। এ কিন্তু খায় যখন চুপচাপ একা একা খুব মজিয়ে খেতে পছন্দ করে। আর ভীষণ রকমের কিন্তু চাপা স্বভাবের ছেলে, এটাও কিন্তু ডেফিনিটভাবে বলা যায়। এই হচ্ছে এই জাতকটির যে বৈশিষ্ট্য,
যেই বৈশিষ্ট্যগুলো পুরোটাই কিন্তু এই ICSH, CRH, LTH অর্থাৎ ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, লিউটিওট্রপিক হরমোন, এইগুলোর মধ্যে দিয়ে বোঝা যায়। এখন সর্বপ্রথম যদি আমি সূর্যকে লক্ষ্য করি এবং কেতুকে লক্ষ্য করি এবং শনিকে লক্ষ্য করি, তাহলে 3, 6, 9, 5, 3, 2 করে 7 নম্বর, 1 নম্বর, 12 নম্বর এবং 3 নম্বর ঘরকে ভাইব্রেট করছে। সেখান থেকে যদি লক্ষ্য করা যায়, বৃহস্পতি 10 নম্বর ঘরের অধিপতির সাথে কিন্তু যে সংযোগ রক্ষা করছে, সেখানে কিন্তু শনি উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে বুধকে এবং কেতুকে কিন্তু পজিটিভ অর্থে ইনফ্লুয়েন্স করছে। এই জাতকটি কিন্তু ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে ভালো পজিশানে, ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে ভালো পজিশানে, এটা ডেফিনিটভাবে বলা যায়। আচ্ছা, এর যদি প্রেমজ সম্পর্ক লক্ষ্য করা যায়, এর ছকটি ক্যালকুলেশন করতে, প্রেডিকশান করতে, বিশ্লেষণ করতে এর বাবা আমাকে বলেছেন, আমি পরীক্ষার দ্বারা প্রমাণিত যে সত্যি সত্যি যিনি আমাকে এই জাতকটির প্রেডিকশান করতে বলেছেন তিনি এনার বাবাই। এনার বাবা বলেছেন কিছুতেই বিয়ে করতে চাইছে না, বিয়ের কথা বললেই কিন্তু কিছুতেই বিয়ে করতে চাইছে না, অথচ ছেলের মধ্যে কোনো অসুস্থতা বা ছেলে যে ইনকাম করে না, প্রফেশনাল লাইফ খারাপ তাও নয়, বা পার্সোনাল লাইফে আমাদের ঘর একদম বারবারন্ত ঘর, সমৃদ্ধশালী ঘর, অথচ বিয়ে করতে চাইছে না কেন বলছি। এই মানে হোয়াটসঅ্যাপে কিন্তু তিনি আমাকে বলেছেন যে আপনি জানাবেন প্লিজ যে কেন ও বিয়ে করতে চাইছে না। অথচ আমরা যদি ছকটিকে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 2015 থেকে কিন্তু স্টিল নাও আজকের দিন পর্যন্ত স্ট্রং প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়েছে এই জাতকটি, লিপ্ত আছে এই জাতকটি, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এখন ব্যাপার যেটা হচ্ছে, এই জাতকটি বিয়ে করতে চাইছে না কেন, এই জাতকটি প্রেম যদি করেই তাহলে সেটা সকলকে বলছে না কেন। অনেক সময় হয় চাকরি ফাকরি পায় না বা কম অর্থের মাইনের চাকরি পায়, তখন বলতে পারে না, কিন্তু এর সব কিছুই আছে, তাহলে বলছে না কেন। এইটি যদি আমরা লক্ষ্য করি তাহলে বৃহস্পতি কিন্তু 10:7 বা 5:12 বা 9:4:2% মধ্যেও রাহুকে, মঙ্গলকে, ভাবগত বুধকে এবং ভাবগত শনিকে, বিশেষ করে ভাবগত শনি কিন্তু ফিজিক্যালি ইউরেনাস এবং নেপচুনের দ্বারা একত্রীকরণের ফলে কী হয়ে গেছে, 4 নম্বর, 7 নম্বর, 9 নম্বর ঘরকে হিট করেছে। তাহলে এই জাতকটি 2015 সাল থেকে যার সাথে প্রেমজ সম্পর্কে লিপ্ত, সেই জাতিকাটি কিন্তু একদম খুব নিকট আত্মীয়। অন্তত আমরা এইটুকু বলতে পারি যে হিন্দু ধর্ম মতে যে ধরনের সম্পর্ক, এই ধরনের সম্পর্ককে কোনোভাবেই কিন্তু আমরা সেক্সুয়াল সম্পর্ক, এখানে প্রেমজ সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক ইনক্লুডিং সেক্স, সুতরাং ইনক্লুডিং সেক্স সম্পর্কতে বিশ্বাস করি না। এতটাই কিন্তু আত্মীয় এই জাতকটি এবং মেয়েটি কিন্তু একদম ক্লোজড আত্মীয়। কি সম্পর্কে এরা কি হয় সেটা আমি একদমই এখন বলবো না, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে খুব ক্লোজড আত্মীয়। এবং সবচেয়ে বড় কথা, এই যে একদম কাছের আত্মীয় ছেলেটি এবং ছেলেটির প্রেমিকা, অথচ এদের আরেকজন আত্মীয়র দ্বারাই কিন্তু এরা কাছে আসার সুযোগ পেয়েছে, এরা দুজনকে ভালোবাসার সুযোগ পেয়েছে এবং আলটিমেট কিন্তু প্রেমজ সম্পর্ক ইনক্লুডিং সেক্স সম্পর্ক যেটাকে বলে, সেই সম্পর্কটা কিন্তু ক্রিয়েট হয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বর্তমানে যাকে বলে। এবং এতটাই স্ট্রং যে এ কিন্তু ওকে ছাড়া বিয়ে করবে না, ও কিন্তু ওকে ছাড়া বিয়ে করবে না, কিন্তু আমাদের হিন্দু ধর্মমতেও কিন্তু আবার এই বিয়েকে কখনো মেনে নেওয়া যায় না। অথচ অদ্ভুত ব্যাপার, এই যে সম্পর্কটি ক্রিয়েট হওয়ার মূলেও কিন্তু তাদের পরিবারের খুব কাছের একটি আত্মীয়র কিন্তু স্ট্রংলি কিন্তু তার সাপোর্ট ছিল, আছে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এইবার আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে মেয়েটি কে, আমি মেয়েটির নাম কদাপি আপনাকে বলতে পারবো না, তার কারণ প্রত্যেকটি জাতক বা জাতিকার পার্সোনাল লাইফ আছে, পার্সোনাল এমন অনেক গিট আছে যেটা কখনো হঠাৎ করে আমি খুলে দিলাম এটা ঠিক নয়। তাহলে অনেকেই আমাকে ফিস দিয়ে বলবে যে আপনি বলুন তো এইটা কি, যে যার অন্যের কথা জেনে যাবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আপনার ছেলে, আপনার একমাত্র ছেলে যার সাথে প্রেম করে, যে মেয়েটির সাথে, তার বৈশিষ্ট্য আমি বলে দিতে পারি, আপনার খুব কাছের আত্মীয়দের মধ্যেই এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন কোনো মেয়েকে আপনি আইডেন্টিফাই 1 মিনিটের মধ্যে হয়তো করতে পারবেন। দেখবেন সেই মেয়েটির নাম কিন্তু এস অথবা এন দিয়ে শুরু, ডেফিনিটভাবে, হ্যাঁ, এস অথবা এন দিয়ে কিন্তু সেই মেয়েটির নাম শুরু। মেয়েটি ভীষণ ভালো কিন্তু কর্মের সাথে যুক্ত, প্রফেশনাল লাইফ প্রচণ্ড সিকিওর এবং দারুণ শিক্ষিতা এবং খুব উচ্চ পদে কিন্তু কাজ করে, ভীষণ সুন্দরী,
সুন্দরী বললেও কম হবে, ভীষণ সুন্দরী। 5 ফুট 9 ইঞ্চি থেকে 5 ফুট 10 ইঞ্চি উচ্চতা, থুতনিতে বিউটি স্পট আছে, ঠোঁটের উপরের জায়গাটায় কিন্তু কাটা দাগ আছে। আমি এতটাই ডিটেলিংয়ে চলে গেলাম, এর বেশি আমি আর কিছুই বলবো না। আবার বলছি যে যেই মেয়েটির সাথে, অর্থাৎ খুব কাছের আত্মীয়র সাথে আপনার ছেলে প্রেম করে এবং তাই জন্যই সে কিন্তু আপনাকে বলতে পারছে না, সেই মেয়েটির কিন্তু এস অথবা এন দিয়ে নাম শুরু, কর্মরতা, ভীষণ সুন্দরী, 5 ফুট 9 ইঞ্চি অথবা 5 ফুট 10 ইঞ্চি উচ্চতা, থুতনিতে বিউটি স্পট, ঠোঁটের উপর কিন্তু কাটা দাগ আছে। ডেফিনিটভাবে কিন্তু এটা বলে দেওয়া যায়। এইবার সবচেয়ে বড় কথা যেটা, যে এই মেয়েটির সাথে তো প্রেমজ সম্পর্ক হচ্ছে, আলটিমেট কি বিবাহের সম্পর্কে রূপান্তরিত হবে? আমি যদি শনিকে লক্ষ্য করি, শনি কিন্তু 12:9, 5:6 বা 1:3:8% মধ্যে যদি লক্ষ্য করা যায়, 4 নম্বর, 8 নম্বর, 10 নম্বর এবং 1 নম্বর ঘরকে কিন্তু হিট করছে। হিট করার ফলে কি হয়ে গেল, মঙ্গল সূর্যের দ্বারা বুধ কিন্তু ভাবগত মঙ্গলের সারা নেগেটিভ হয়ে গেল। সুতরাং এর বিবাহের সময় বা বিবাহের আগে বা যখন এই সম্পর্কটি আস্তে আস্তে সকলে জানতে শুরু করবে, তখন কিন্তু মারাত্মক রকমের একটা ঝামেলা সৃষ্টি হবে, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। একটা মারাত্মক ঝামেলা কিন্তু সৃষ্টি হতে চলেছে এবং সেখান থেকে কিন্তু পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ, বা অনেকে আঙ্গুল তুলবে, অনেকে থুতু ছেটাবে, অনেকে খারাপ খারাপ কথা বলবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও মেয়েটির সাথে আপনার ছেলেটির কিন্তু কোনোভাবেই রিলেশন সরিয়ে দেওয়া যাবে না, তাদেরকে কিন্তু বিচ্ছিন্ন করা যাবে না, তাদের প্রেমজ সম্পর্কে কোনো রকমের কিন্তু এই মানে আশেপাশের যে এত গুঞ্জন, এত কুৎসার কোনো রকমের কিন্তু আঁচ আসবে না। এবং যেটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যে ভীষণ বিবাহের আগে, বিবাহের দিনেও প্রচণ্ড ঝামেলা হবে এবং 2023 পয়লা মার্চ থেকে 17ই আগস্টের মধ্যে কিন্তু বিয়ে হবে। এটা ডেফিনিটভাবে কিন্তু বোঝা যায়। একটা কথাই শুধু আমি বলবো যে আপনার ছেলেকে কিন্তু এই যে মঙ্গল 6,9,5,9,6 12:8:9:3% মধ্যেও 10 নম্বর, 12 নম্বর, 6 নম্বর এবং 5 নম্বর ঘর নেগেটিভ হয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে কোনোভাবেই যেন পার্বত্য অঞ্চলে ঘুরতে না যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। গাড়ি নিয়ে যেন লং ট্যুর করুক, কিন্তু কোনোভাবেই যেন রাতের অন্ধকারে না যায়। এখান থেকে কিন্তু আমি রীতিমতো দুর্ঘটনার কবল মানে এই নয় সবসময় গাড়ির সাথে গাড়ির ধাক্কা, বা গাড়ি গিয়ে কোথাও ধাক্কা মারলো তা নয়। অনেক সময় কিন্তু ডাকাতের খপ্পরে পড়া, বা অনেক সময় কিন্তু ছিনতাইকারীরা, বা অনেক খারাপ মানুষ এখন আছে, অমানুষ যাদেরকে বলা যায়, তারাও রয়েছে। এদের দ্বারা কিন্তু রীতিমতো একটা দুর্ঘটনার কবলে পড়ার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। তাই কোনোভাবেই কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে, গাড়ি নিয়ে কোনোভাবেই যেন রাতের অন্ধকারে কোনো লং ট্যুরে না যায়, আর গাড়ি নিয়ে যেন পাহাড়ের মানে পার্বত্য অঞ্চলে যেন কখনো না যায়। এই যে কাজ করে ছেলেটি, এই কাজটির জায়গায় কিন্তু ভীষণ রকমের সৎ থাকা প্রয়োজন। তার কারণ আমি শনিকে কিন্তু 5:6, 9, 3, 5, 12% মধ্যে ইউরেনাসকে, মঙ্গলকে, বুধকে এবং চন্দ্রকে নেগেটিভ হয়ে যেতে দেখছি। তার ফলে কি হয়ে গেছে, 2022 3rd সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু করে বাদবাকি সময়টায় হঠাৎ করে আইনত ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। এটা কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। ভীষণই কর্মের জায়গায় দুটি দিক কিন্তু দেখা যাচ্ছে। এক হচ্ছে খারাপ মানুষদেরকে প্রশ্রয় দিয়ে লাই তুলে খারাপ মানুষদের সাথে দ্বারা আক্রান্ত হতে পারে, আর আরেকটা কিন্তু আইনত ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। পুরোটাই কিন্তু 2021 নভেম্বর থেকে 2022 3rd সেপ্টেম্বরের মধ্যে, 2021 সালের নভেম্বর থেকে 2022 সালের 3rd সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই ধরনের যে একটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার আপনাদের বলেছি, আমি যখন কোনো প্রেডিকশান করি, সেই প্রেডিকশানটি করার আগে আমি 45 মিনিট 1 ঘন্টা ধরে কিন্তু ক্যালকুলেশন করি, অঙ্ক করি, পার্সেন্টেজ বের করি, ভাইব্রেশন বের করি। তাই জন্য আমার সামনে এই জাতকটির পুরো ক্যালকুলেশনটা কিন্তু খোলা রয়েছে, সেটা দেখেই কিন্তু আমি প্রেডিক্ট করছি। একবারও ভাববেন না যে কেবলমাত্র ছক কষেই আমি বলতে শুরু করলাম। ছক কষার পরও কিন্তু একটা স্ট্রং অঙ্ক কষতে হয়, এটাকে ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না। আমি এর স্ত্রীর জায়গায় যেটা লক্ষ্য করতে পারছি, 2025 থেকে শুরু করে 2032 পর্যন্ত স্ত্রী কিন্তু বিদেশে থাকবে। তখন কিন্তু ডিটাচমেন্ট হয়ে যাবার, তখন কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাবার যোগ লক্ষ্য করা যাচ্ছে। মানে কি হবে, বছরে হয়তো একবার দেখা হলো বা বছরে হয়তো দুবার দেখা হলো,
বর গেল বা স্ত্রী এলো, কিন্তু দুজনে আলাদা আলাদা থাকবে। এমন নয় যে স্বামী এবং স্ত্রী একসাথে বিদেশে রইল আর স্ত্রী কিন্তু তার কাজকর্ম, তার কেরিয়ার সব স্যাক্রিফাইস করে বরের সাথে থাকবে, তা নয়। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে 2025 থেকে 2032 এই সময় পর্যন্ত স্ত্রী কিন্তু বিদেশে কর্মসূত্রে থাকবে। এই সময় কিন্তু ডিস্টেন্স তৈরি হবে, এটা ডেফিনিটভাবে বলা যায়। এরপর যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি যে এই যে স্ত্রী, আপনার পুত্রবধূ যিনি হবেন, আপনার খুব আত্মীয় হন তিনি। সুতরাং এই যে মহিলাটি, মেয়েটি, এই মেয়েটি শিক্ষিতা হবে, সুন্দরী হবে, কর্মরতা হবে, অনেক উন্নতি আছে, কিন্তু এর আফটার 32 এর পর থেকে কিন্তু এর, আমি যেটা দেখছি, ব্লাড ক্যান্সারের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি বারবার বলেছি, আমার মুখনিসৃত বাণী হচ্ছে দৈববাণী। আমি একবার যা বলি তা কিন্তু আর রিটার্ন হয়ে ফিরে আসে না, আর আমার যে প্রেডিকশন সেটা কখনো ভুল হয় না। যেটি সত্যি সেটা আমাকে বলতেই হবে। আপনি বলতেই পারেন যে এরকম একটা খারাপ খবর এরকম আপনি জোরে জোরে বলছেন, কিন্তু বলতেই হবে। তার কারণ আমার এথিক্সের মধ্যেই পড়ে, সত্য কথা সত্য মতন করে বলো, আপনাকে জানিয়ে দেওয়া প্রয়োজন। তাতে আপনি আগে থেকে কিন্তু কসাস হতে পারবেন, তাই না? আগে থেকে কিন্তু আপনি ট্রিটমেন্টের মধ্যে যেতে পারবেন, যদিও আপনার সেক্ষেত্রে কোনো হাত থাকবে না। এটাও কিন্তু ডেফিনিট লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, স্ত্রীর ব্লাড ক্যান্সার হয়ে যাবার পর স্ত্রী বিয়োগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি টু সে। কিন্তু মনে রাখবেন, আফটার ম্যারেজ, বিবাহের আগেই যে একটা মারাত্মক ঝগড়াঝাঁটি ঝামেলা হবে, সেখান থেকেই কিন্তু বাবা মায়ের সাথে ছেলের যে বন্ডিংটা, যে গিঁটটা, সেটা আলগা হতে শুরু করবে। আফটার ম্যারেজ কিন্তু বাবা মায়ের সাথে ছেলের কোনো সম্পর্কই থাকবে না, একদম সম্পর্ক থাকবে না। ওই বড়জোর হয়তো মাসে বা দেখা গেল 6 মাসে একবার হয়তো ফোন করি, কী কেমন আছো না আছো, কিন্তু আলটিমেট কোনোভাবেই সম্পর্ক থাকবে না। এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। যারা যারা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বোঝে না, যারা যারা অ্যাস্ট্রোলজি বোঝে না, তারা আজকেটা দেখে, আজকের দিনটা দেখে কিন্তু কালকের দিনটা প্রেডিকশান করবে, কিন্তু আজকের দিনটা আর কালকের দিনটা কখনো এক হতে পারে না। তাই জন্য প্রপার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কাল কি হতে চলেছে, আজ যেটা আমি ভাবতেও পারি না, পজিটিভ অর্থেও হতে পারে, নেগেটিভ অর্থেও হতে পারি, সেটা কিন্তু কালকে হয়। তাই জন্য আজ এই মুহূর্তে আপনার মনে হতে পারে আমার ছেলে বাবা মাকে ছাড়া কাউকে বোঝে না, সে আফটার ম্যারেজ একদম পুরোপুরি আমার সাথে সম্পর্ক ত্যাগ হয়ে যাবে। হ্যাঁ, আফটার ম্যারেজ না, বিফোর ম্যারেজই হতে থাকবে। কেননা এই ভিডিওটি, এই যত আপনি যে শুনছেন, শুনতে শুনতে আপনার পুত্রবধূ কে হতে চলেছে সেটা কিন্তু আপনি জানতে পেরে যাবেন। কেননা যে মেয়েটির সাথে প্রেম করছে, কেবল সে আত্মীয় নয়, এতটাই ক্লোজড। আমি যেভাবে বিশ্লেষণ করেছি এবং যেভাবে বলেছি, এস এবং এন দিয়ে নাম শুরু, আর বাদবাকি যা কিছু আপনি এতক্ষণের মধ্যে নিশ্চয়ই ধরতে পেরে গেছেন। যাই হোক, বাবা মায়ের সাথে কিন্তু সন্তানের বিন্দুমাত্রও সম্পর্ক থাকবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, আপনার ছেলের সন্তানের জায়গাটাই কিন্তু ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। স্পেশাল চাইল্ড বলাটা ভুল হবে, স্পেশাল চাইল্ড হয়তো হবে না, কিন্তু আলটিমেট জন্মাবার কিছুদিনের পর থেকেই, কয়েক বছরের পর থেকেই তার পায়ে ডিস্টারবেন্স লক্ষ্য করা যাবে। ভালো মতন হাঁটতে কিন্তু সে পারবে না। কিন্তু জন্মের সময় স্পেশাল চাইল্ড হয়ে সে জন্মাবে না, জন্মাবার পর কিন্তু রোগগ্রস্ত, রোগের কবলে পড়ে যে কোনো কারণেই হোক পায়ে ডিস্টারবেন্স কিন্তু তার হবেই। কিন্তু পড়াশোনাতে সে মারাত্মক মারাত্মক এবং মারাত্মক রকমের কিন্তু ভালো হবে এবং প্রচণ্ড জ্ঞানী ছেলে হবে, প্রচণ্ড কিন্তু তার নলেজ থাকবে। আপনার যিনি নাতি হবে, এটা কিন্তু ডেফিনিটভাবে বলা যায়। সন্তানের দ্বিতীয় বিয়ের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার একটা কথা বলেছিলাম যে 12 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, 5 নম্বর, 3 নম্বর ঘরের সাথে যখন 6, 9, 5, 3, 12, 1 শুক্র পার্সেন্টেজ ওয়াইজ হিট করে পজিটিভ অর্থে, তখন কিন্তু দ্বিতীয় বিয়ে খুব সফল হয়, দ্বিতীয় বিয়ে কিন্তু টেকে, দ্বিতীয় বিয়েটা বিয়ের মতনও হয়, এটা কিন্তু বোঝা যায়। এক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় বিবাহটি আমি স্ট্রং লক্ষ্য করতে পারছি। যদিও দ্বিতীয় বিবাহের পর সন্তানের জায়গা সেই রকম নেই, কিন্তু দ্বিতীয় বিবাহটি কিন্তু খুব স্ট্রং এবং সেক্ষেত্রেও কিন্তু বয়সের অনেক পার্থক্য থাকবে। আপনার ছেলের চাইতে মিনিমাম 10-12 বছর আরও বেশি কম, মানে ছোট মেয়ের সাথে তার বিবাহ হবে, কিন্তু ভীষণ নলেজ তার থাকবে, মারাত্মক রকমের কিন্তু প্রফেশনাল জায়গায় সাকসেসফুল একজন মহিলা হবেন। কিন্তু সন্তানের জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। দ্বিতীয় বিবাহতে সন্তানের জায়গা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু একটা কথা মনে রাখবেন যে আফটার 60 ইয়ার আপনার সন্তানের যখন
60 বছর বয়স হয়ে যাবে, 60 বছরের পর থেকে বাদবাকি যে জীবনটা, তখন হয়তো আপনি আর এই পৃথিবীতে থাকবেন না, কিন্তু সেই সময় তার কিন্তু ত্বক জাতীয় ক্যান্সার, ত্বকের ক্যান্সার লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার একটা কথা বলেছি যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এতটাই পাওয়ারফুল যে কাল কী রোগ হতে চলেছে, 1 বছর পর কী রোগ হতে চলেছে, 10 বছর পর কী রোগ হতে চলেছে, 20 বছর পর, 30 বছর পর, 40 বছর পর কী রোগ হতে চলেছে, সেটা কিন্তু আজকের এই মুহূর্তে ক্যালকুলেশন করে বলে দেওয়া যায়, কিন্তু সেটাকে কখনো ঠিক করা যায় না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটাকে ঠিক কেবলমাত্র কিন্তু একজন প্রপার ডাক্তার করতে পারেন। ডাক্তারবাবুর কাছে যেতে হবে, প্রেসক্রিপশনে যে ওষুধের কথা বলবে সেই ওষুধগুলো নিতে হবে, খেতে বললে খেতে হবে, লাগাতে বললে লাগাতে হবে, যা বলবেন তাই করতে হবে। কোনো রকমের কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষী যতই সে নিজেকে ক্ষমতা সম্পন্ন হোক বলুক না কেন, আমাদের শরীরের রোগকে কিন্তু কখনো ঠিক করতে পারে না। এটা কিন্তু মাথায় রাখা প্রয়োজন। এই হচ্ছে আপনার ছেলের মোটামুটিভাবে কিন্তু আমি তার জীবনের প্রেডিকশানটি করলাম। আমি যে প্রেডিকশানটি করলাম, এই প্রেডিকশানটি কিন্তু কোনোভাবেই এ থেকে বি বা 1 থেকে 2-এ যাবার নেই, এটা মাথায় রাখবেন। এইটা কিন্তু হতেই হবে, এইটা হবেই। আগে থেকে যদি আপনি কসাস হতে পারেন বা আগে থেকে যদি আপনি এই যেমন রোগের ক্ষেত্রে বা এই যে একটা সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি আগে থেকে মনে করেন যে আমি আমার ছেলেকে কোনোভাবেই খারাপভাবে ব্যবহার করব না, আমি ছেলের সাথে এমনভাবে ব্যবহার করব না যে পরবর্তীকালে ছেলে আমার সাথে আর সম্পর্ক রাখবে না, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে নেগেটিভিটি জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। আমি বারবার একটা কথা বলেছি, আমাদের ভাগ্য অর্থাৎ পূর্ব নির্ধারিত সত্য, যাকে আমরা ভাগ্য বলি, যাকে আমরা লাক বলি, যাকে আমরা নিয়তি বলি, সেটা এবং কর্ম কিন্তু সমান্তরালভাবে চলে। যেমন রেল লাইনের যে লাইন হয়, যে পাটাতনগুলি হয়, একটার সাথে আরেকটা লাগে না, সমান্তরালভাবে চলে, সেরকমই আমার ভাগ্যে যেটা আছে, নিয়তিতে যেটা আছে, যেটা ঘটবেই, সেটা কিন্তু আমার কর্মের মধ্যে দিয়েই ঘটবে। এটা মাথায় রাখা প্রয়োজন। আমি শুয়ে আছি, আমি বললাম যে নভেম্বর ডিসেম্বর নাগাদ কিন্তু সুমন্তবাবু তুমি সরকারি চাকরি পেয়ে যাবে বা ভালো চাকরি পেয়ে যাবে বা তুমি তোমার চাকরিটি হারাবে, যা কিছু বললাম, আমি কিন্তু একদম ঘুম থেকে উঠছি, সাধারণ জীবনযাপন, শুচ্ছি, ঘুমোচ্ছি, উঠছি, খাচ্ছি, আর আমি চাকরি পেয়ে গেলাম বা চাকরি হারিয়ে ফেললাম, তা কিন্তু কখনো হয় না। সব সময় দেখবেন যে এর মধ্যে কিন্তু একটা প্রচেষ্টা থাকে আমার মধ্যে, একদম ডু অর ডাই সিচুয়েশনে আমি যদি প্রচেষ্টা চালিয়ে যাই, তাহলে যে ফেজটা বললাম ওই ফেজে আমার যে পূর্ব নির্ধারিত সত্য, সেটা 100% কিন্তু সঠিক রূপে সিদ্ধান্তে উপনীত হয়। আবার দেখা গেল আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠছি, টিফিন নিচ্ছি, খাচ্ছি দাচ্ছি, নিয়ে অফিসে চলে যাচ্ছি, একদম মন প্রাণ দিয়ে কাজকর্ম করছি, কিন্তু দেখা গেল আমি আমার বসের সাথেই হোক বা আমার কলিগসের সাথেই হোক এমন একটা বাজে বিহেভিয়ার করলাম, এমন একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করলাম, এমন কিছু 2 নম্বরই কাজ করলাম, এমন নোংরা কিছু কাজ করলাম, তার ফলে আমার যে একদম সিকিওর জোনটা ছিল, সেই জোন থেকে আমি ইনসিকিওর হয়ে গেলাম। তাহলে যা কিছু এই পূর্ব নির্ধারিত সত্য ছিল যে তুমি ইনসিকিওর হয়ে যাবে, তুমি সব হারিয়ে ফেলবে, আমি হারিয়েই ফেললাম। কিন্তু মনে রাখতে হবে আমারই কর্মের দ্বারা যা কিছু হলো, আমার দ্বারাই হলো, আমার কাজের মধ্যে দিয়েই হলো। তাই জন্য ভাগ্যকে অবশ্যই মানুন, নিয়তিকে অবশ্যই মানুন, ডেস্টিনিকে অবশ্যই মানুন, সব কিছুকে মানুন, কিন্তু মনে রাখবেন মানুষ হচ্ছে পাওয়ার হাউস, আর কর্মের মধ্যে দিয়ে কিন্তু সমস্ত কিছু ব্যবহারিক প্রয়োগ সিদ্ধান্তে উপনীত হয়। তাই আমি এবং আমার কর্ম মারাত্মক শক্তিশালী, এবং মানুষ পাওয়ার হাউস বলেই কিন্তু প্রকৃতির সাথে লড়াই করে প্রকৃতির চোখ রাঙানিকেও কিন্তু স্টপ করে রাখতে পারে। প্রকৃতি এতটা জোরালো, এতটা ভয়ঙ্কর, এতটা শক্তিশালী, সেই যদি চাই 1 সেকেন্ডের মধ্যে কিন্তু পৃথিবী ধ্বংস করে দিতে পারে, কিন্তু পারছে না, বিকজ অফ মানুষ কিন্তু প্রকৃতির চোখ রাঙানিটাকে সামাল দিচ্ছে, তাকে কিন্তু প্রোটেক্ট করছে। তাহলে মানুষের কত ক্ষমতা একবার চিন্তা করুন। মানুষ প্রকৃতিকে বদলে ফেলতে পারে না, কিন্তু প্রকৃতিকে প্রোটেক্ট করতে পারে তার নেগেটিভ ইনফ্লুয়েন্সকে। তাই জন্য প্রকৃতির পর কিন্তু মানুষের সৃষ্টি, আর মানুষ নিজেকে রিচার্জ করার জন্য ঈশ্বরের সৃষ্টি করেছে। তাই জন্য গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিয়েলিটিস অ্যান্ড থিঙ্কিংস, যেটা বিবেকানন্দ বলেছেন, এটাই সত্য। আজকের মতন এইটুকুই। আমি এই জাতকটির পিতাকে বলবো, যদি আপনার মনে হয় আরও কিছু প্রশ্ন জানার আছে, তাহলে কিন্তু কালকে সকালবেলার মধ্যে 1st হাফের মধ্যেই, আজ সন্ধেবেলা থেকে কালকে 1st হাফের মধ্যেই
আপনি অবশ্যই কিন্তু আপনার যা আরও কিছু প্রশ্ন আছে সেইগুলো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে করবেন, আমি হোয়াটসঅ্যাপ মারফতই কিন্তু উত্তর দেব। আর কিন্তু আমি কোনো রকমের এই যে মানে ইউটিউবের মধ্যে দিয়ে ভিডিও করব না, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি পুরোটাই কিন্তু আপনাকে জানাবো হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে। যাই হোক, আজকের মতন এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন জাতক বা জাতিকার জীবন ছক নিয়ে আমি এই দ্য রিয়েল অ্যাস্ট্রোলজি চ্যানেলে আবার চলে আসব। ততক্ষণের জন্য নমস্কার।